প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণ টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা আলোচনা করব অব্যয়ভাব সমাস নিয়ে। অব্যয়ভাব আজ আমাদের আলোচনার বিষয় অব্যয়ভাব সমাস। আমরা জানি সাধারণত অর্থগত দিক থেকে আমরা সমাসকে চার ভাগে ভাগ করেছি: পূর্ব পদের অর্থের প্রাধান্য, পর পদের অর্থের প্রাধান্য, কোন পদের অর্থের প্রাধান্য নয় এবং উভয় পদের অর্থের প্রাধান্য। আমরা জানি অব্যয়ভাব সমাসের পূর্ব পদের অর্থের প্রাধান্য। কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে যে কোন সমাসের পূর্ব পদের অর্থের প্রাধান্য পায়, তাহলে আমরা দিব যে অব্যয়ভাব সমাসের পূর্ব পদের অর্থের প্রাধান্য পায়। যদি কোনো পরীক্ষায় এমন আসে আমরা এমন শিখব। আমাদের বইয়ে সাধারণত গতানুগতিক নিয়ম কানুনেই বইটা সীমাবদ্ধ। আজ আমরা গতানুগতিকের নিয়ম কানুনের বাইরে এসে নতুন আঙ্গিকে সহজ সরলভাবে নতুন টেকনিকে আমরা অব্যয়ভাব সমাসটা শিখব। আমরা অব্যয়ভাব সমাসের সংজ্ঞায় বলতে পারি সাধারণত সমস্ত পদে একটি উপসর্গ বা অব্যয় থেকে এবং তার সাথে বিশেষ্য সমন্বয়ে এবং পূর্বপদে অর্থের প্রাধান্য পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় অব্যয়ভাব সমাস। আমি সংজ্ঞাটা আবার রিপিট করেছি: সমস্ত পদের পূর্বে অব্যয় বা উপসর্গ থেকে এবং তার সাথে বিশেষ্য সমন্বয়ে এবং পূর্বপদে অর্থের প্রাধান্য পেয়ে যে সমাস হয় তাকে আমরা বলি অব্যয়ভাব সমাস। আমি যেমন লিখি, তাহলে এই সংজ্ঞা থেকে আমরা দুইটা শর্ত পেলাম। যেমন এক নম্বর শর্ত, সমস্ত পদের প্রথমে থাকবে একটি উপসর্গ অথবা অব্যয় এবং তার সাথে থাকবে একটা বিশেষ্য। আমরা দ্বিতীয় শর্তে আসি। দ্বিতীয় শর্ত হলো যে আমি বলেছি যে সমস্ত পদের প্রথমে একটা উপসর্গ বা অব্যয় থাকবে এবং তার সাথে বিশেষ্য থাকবে এবং এই দুইটার সমন্বয়ে সেই সমস্ত পদের পূর্ব পদের অর্থের প্রাধান্যটাই পাবে। যেমন তাহলে লিখি পূর্ব পদের অর্থের প্রাধান্য। একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করছি। আমরা লিখব উপগ্রহ। আমরা যদি উপগ্রহ শব্দটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক নম্বর কন্ডিশনে ছিল উপসর্গ বা অব্যয়। প্রথমে সমস্ত পদে থাকতে হবে একটা উপসর্গ বা অব্যয়। আমরা উপগ্রহ শব্দটির প্রথমে আমরা একটি অব্যয় পাচ্ছি, তাহলে আমাদের এক নম্বর কন্ডিশনটা ফুলফিল হলো। দুই নম্বর আমাদের কন্ডিশন ছিল যে পূর্ব পদের অর্থের প্রাধান্য পেল। তাহলে এখানে আমরা দুইটা পদ দেখতে পাচ্ছি, একটা হলো উপ, একটা হলো গ্রহ। এখানে উপ না গ্রহ কোন পদের অর্থের প্রাধান্য পেয়েছে এটা বোঝার জন্য আমরা একটু ব্যাস বাক্যে যাচ্ছি। যেমন উপগ্রহ, এটা ব্যাস বাক্য হলো গ্রহের সদৃশ। গ্রহের সদৃশ অর্থ কি? গ্রহের মতো। এটা গ্রহ না, যেহেতু দেখেন এখানে উপ আছে, উপ শব্দটার জন্য এখানে ব্যাস বাক্য হলো গ্রহের সদৃশ। তার মানে কি যে গ্রহের মতো। উপগ্রহ সেটা গ্রহ না, গ্রহের মতো। তাহলে আমরা বলতে পারি যে উপগ্রহ শব্দটি এখানে গ্রহ পরপদে অর্থের প্রাধান্য, দ্যাট মিন্স গ্রহের অর্থের প্রাধান্য। এখানে গ্রহের অর্থের প্রাধান্য না পেয়ে গ্রহের অর্থের প্রাধান্য ছাপিয়ে উপশব্দের অর্থটার প্রাধান্যই পেয়েছে, কারণ আমরা গ্রহের সদৃশ বলতে বোঝাচ্ছি গ্রহের মতো, এটা গ্রহ না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পূর্ব পদে একটা উপসর্গ আছে এবং পূর্ব পদের অর্থের প্রাধান্য পেয়েছে, এখানে উপশব্দের অর্থের প্রাধান্য পেয়েছে, গ্রহ শব্দের অর্থের প্রাধান্য পায়নি। তাহলে আমরা সংজ্ঞায় বলতে পারি যে পূর্ব পদের অর্থের প্রাধান্য পেয়ে এবং সমস্ত পদের প্রথমে যদি একটি উপসর্গ বা অব্যয় থাকে এবং তারপরে যদি একটি বিশেষ্য থাকে তাহলে আমরা তাকে বলবো অব্যয়ভাব সমাস। ধরুন এখানে প্রথমে যেহেতু আমরা একটা উপসর্গ পাচ্ছি এবং আমি বলেছি উপসর্গের পরে একটা বিশেষ্য থাকবে, গ্রহ এটা হচ্ছে একটা বিশেষ্য, তাহলে আমাদের যে সংজ্ঞা দিয়েছে সংজ্ঞার সাথে উদাহরণটা মিল আছে। আমরা এভাবেই শিখবো যে সমস্ত পদের প্রথমে থাকবে একটা উপসর্গ বা অব্যয়, তারপরে থাকবে একটা বিশেষ্য এবং সমস্ত পদে পূর্ব পদের অর্থের প্রাধান্যই পাবে। আমরা প্রথমেই বলেছি যে অব্যয়ভাব সমাসটা আমরা একটু নতুন আঙ্গিকে শিখব। আমরা কতগুলো উপসর্গ বা অব্যয় দিয়ে সেগুলোর ব্যাস বাক্য শেখার মধ্য দিয়ে আমরা অব্যয়ভাব সমাসটা আজ শেষ করব। তাহলে আমরা প্রথমে আসি সমস্ত পদ ব্যাস বাক্য। সমস্ত পদ ব্যাস বাক্য, যেমন একটি উপসর্গ। আমরা যদি কোনো সমাসের প্রথমে কোনো উপসর্গ দেখতে পাই তাহলে নিঃসন্দেহে বলবো এটি অব্যয়ভাব সমাস। যেহেতু আমরা এখানে একটি উপসর্গটি পেয়েছি, আমরা যদি কোনো সমাসের কোনো সমস্ত পদে প্রথমে একটা উপসর্গ পাই, উপসর্গ হিসেবে যদি উপ কথাটি পাই তাহলে আমরা ধরে নেব এটা অব্যয়ভাব সমাস। এবং দেখুন যদি উপ থাকে তাহলে তার ব্যাস বাক্যটা কেমন হবে? যদি উপ থাকে তাহলে তার ব্যাস বাক্য হবে সদৃশ বা সমীপে। তাহলে আমরা বুঝলাম যদি আমরা কখনো কোনো সমাসের
পূর্বে বা সমস্ত পদের প্রথমে যদি একটা উপসর্গ পাই আমরা নিঃসন্দেহে বলবো যে এটা অব্যয়ীভাব সমাস, এবং এটা আমরা ব্যাস বাক্য করবো না হয় সদৃশ দিয়ে না হয় সমীপে দিয়ে। আমি উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করছি। যদি ধরুন এমন থাকে উপশহর, তাহলে আমরা জানি সমস্ত পদের প্রথমে একটা উপসর্গ আছে, তার নিঃসন্দেহে এটা অব্যয়ীভাব সমাস, এবং এটার ব্যাস বাক্য করবো আমরা শহরের সদৃশ। যদি আমরা দেখি, আমরা আরেকটা উদাহরণ দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার করছি। যদি এমন থাকে উপজেলা, যদি উপজেলা থাকে, আমরা প্রথমে একটা উপসর্গ পেয়েছি, নিঃসন্দেহে বলবো এটা অব্যয়ীভাব সমাস, এবং এটা ব্যাস বাক্য করবো না সদৃশ দিয়ে, যেমন জেলার সদৃশ। এভাবে আমরা ব্যাস বাক্য করার চেষ্টা করব। আমরা বলেছি যদি আমরা সমস্ত পদের প্রথমে উপ পাই তাহলে ব্যাস বাক্য হবে দুইটা দিয়ে, না হয় সদৃশ দিয়ে না হলে সমীপী দিয়ে। আমি সদৃশ দিয়ে দেখানোর চেষ্টা করেছি, এবার আমি সমীপী দিয়ে দেখাবো। যদি এমন থাকে উপকণ্ঠ, তাহলে হবে কণ্ঠের সমীপে। যদি এমন হয় পরীক্ষায় থাকে উপনগরী, তাহলে দিব নগরীর সমীপে। যদি এমন হয় উপকূল, তাহলে আমরা দিব কুলের সমীপে। তাহলে উপ থাকলে আমরা সদৃশ দিয়ে করবো অথবা সমীপে দিয়ে করবো। তবে মজার বিষয়, এখন আমাদের ঝামেলা হতে পারে যে উপসর্গটি পেয়েছি, তাহলে আমরা সদৃশ দিয়ে করবো না সমীপে দিয়ে করবো। এক্ষেত্রে আমি শিক্ষার্থীদের বলবো শুধুমাত্র যদি এই তিনটা শব্দ থাকে তাহলে আমরা সমীপে দিয়ে করবো, আর এই তিনটা শব্দের বাইরে যদি আমরা কখনো উপসর্গটি যে কোনো শব্দের সাথে পাই তাহলে সেটা আমরা ব্যাস বাক্যটা সদৃশ দিয়ে করার চেষ্টা করবো। তাহলে আমরা শিখলাম যদি আমরা কোনো সমস্ত পদের প্রথমে একটা উপ পাই তাহলে ধরে নিব এটা অব্যয়ীভাব সমাস, এবং এই ফরম্যাটে আমরা সেটা ব্যাস বাক্য করবো। এবার আসুন, যদি আমরা সমস্ত পদের প্রথমে একটা আ পাই, আমরা বলেছি যে সমস্ত পদের অব্যয়ীভাব সমস্ত পদের প্রথমে একটা অব্যয় উপসর্গ মাস্ট বি থাকবেই, তাহলে আমরা প্রথমে একটা আ পেয়েছি। যদি আমরা আ পাই তাহলে কি হবে দেখেন, আ হলে ব্যাস বাক্যটা করব পর্যন্ত অথবা ঈষৎ দিয়ে। তাহলে আমরা বলতে পারি আমরা কোনো শব্দের প্রথমে একটা আ উপসর্গ পাই, আমরা ধরে নিব এটা অব্যয়ীভাব সমাস, এবং এটা আমরা ব্যাস বাক্য করব হয় পর্যন্ত দিয়ে নাহলে ঈষৎ দিয়ে। যেমন এমন হতে পারে পরীক্ষা আসতে পারে আমরণ, আমরা এখানে আ উপসর্গটি পেয়েছি, তাহলে ধরে নিলাম এটা অব্যয়ীভাব সমাস, এবং এটা ব্যাস বাক্য করবো আমরা মরণ পর্যন্ত। যদি এমন আসে আজীবন, তাহলে আমরা করব জীবন পর্যন্ত। তাহলে আমরণ মরণ পর্যন্ত, আজীবন জীবন পর্যন্ত। এবার আমি ঈষৎ দিয়ে উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করব। যদি কখনো পরীক্ষায় এমন আসে আনত, যদি আনত আমরা পাই তাহলে আমরা দিব ঈষৎ নত। যদি কখনো পরীক্ষায় এমন আসে রক্তিম, তাহলে আমরা দিব ঈষৎ রক্তিম। এক্ষেত্রে আমি শিক্ষার্থীদের বলবো শুধুমাত্র যদি আনত এবং রক্তিম এই দুটো উপসর্গ, এই দুটো সমস্ত পদের প্রথমে আমরা আ পাই তাহলে আমরা দিব হলো ঈষৎ দিয়ে ব্যাস বাক্য করবো, আর তাছাড়া যতগুলো সমস্ত পদের প্রথমে আমরা আ পাবো সেটা আমরা পর্যন্ত দিয়ে করার চেষ্টা করব। তাহলে আমরা উপ এবং উপসর্গের সমস্যা সমাধান করলাম। এবার আমরা আসবো, যদি আমরা সমস্ত পদে অনু প্রতিহরফি, যদি আমরা কোনো সমস্ত পদের প্রথমে অনুপ্রতিহরফি এই উপসর্গগুলো পাই তাহলে আমরা ধরে নিব যে এটা অব্যয়ীভাব সমাস, এবং এইটা আমরা ব্যাস বাক্য করব হলো এই উপসর্গগুলো উঠে দিয়ে পরবর্তীতে যে বিশেষ্য পদটি থাকবে সেই বিশেষ্য পদটি আমরা দুইবার দিব। বিশেষ্য পদের দুবার উচ্চারণ হবে, বিশেষ্য পদ দুবার হবে। যেমন আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করব, অনু যদি এমন আসে অনুক্ষণ, পরীক্ষা আসছে অনুক্ষণ, তাহলে আমি বলেছি অনু উঠে গিয়ে পরবর্তীতে যে বিশেষ্য থাকবে সেই বিশেষ্যটা দুবার হবে, হবে ক্ষণ ক্ষণ। অনু উঠে গিয়ে হবে ক্ষণ ক্ষণ। যদি আমি পতিতে দেখাবো, যদি এমন আসে প্রতি মাস, তাহলে আমি বলেছি উপসর্গ উঠে গিয়ে পরবর্তী বিশেষ্যটা দুবার হবে, হবে কি মাস মাস। যদি এমন হয় হর দিয়ে দেখাবো আমি হর রোজ, যদি হর রোজ আসে আমরা দিব
রোজ রোজ। যদি ফি বছর আসে, ফিতে এবার আমি দেখাবো, ফি বছর যদি কখনো হয়, যেমন আমরা দিতে পারি বছর বছর, তাহলে আমি জানলাম যদি আমরা যদি কোনো সমস্ত পদের প্রথমে এই 4টি উপসর্গ পাই, তাহলে এই 4টি উপসর্গ উঠে দিয়ে পরবর্তীতে যে পদটি আছে সেই বিশেষ্য পদটি আমরা দুবার দিব। এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন অনু দিয়ে যদি অনু থাকা সত্ত্বেও কখনো কখনো পরবর্তী বিশেষ্যটা দুবার হয়, আবার কখনো কখনো পশ্চাতে হতে পারে। যেমন আমি পশ্চাৎ দিয়ে কিছু উদাহরণ দিব। যেমন যদি কখনো এমন হয় অনুগমন, অনুগমন, তাহলে এর ব্যাস বাক্য হবে পশ্চাৎগমন। যদি এমন হয়, একটা উদাহরণ দিব অনুতাপ, তাহলে ব্যাস বাক্য হবে পশ্চাৎতাপ। তাহলে এই 4টা যে উপসর্গ লিখেছিলাম এর মধ্যে অনুতে আমরা একটু পার্থক্য পেলাম। এবার দেখাবো আমরা পতি দিয়ে। পতি থাকা সত্ত্বেও একটু ব্যতিক্রম হতে পারে, সেটা আমি উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করব। যেমন পতি থাকলে ব্যাস বাক্যের বিরুদ্ধ হয়, আমি বিষয়টা উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি। যেমন যদি এমন হয় প্রতিবাদ, তাহলে হবে বিরুদ্ধবাদ। আবার যদি এমন পরীক্ষায় আসে প্রতিকূল, তাহলে আমরা দিতে পারি বিরুদ্ধকুল। এই দুইটা, এই পতি আর অনু, এই দুইটা ছিল ব্যতিক্রম। এবার আমরা অন্য উপসর্গগুলোতে আসব। যদি কখনো আমরা সমস্ত পদে দেখি হা বে বি নির দূর গড়, কখনো যদি আমরা দেখি যে সমস্ত পদে হা বে বি নির দূর গড় এই 6টা উপসর্গ আছে, তাহলে আমরা নিঃসন্দেহে ধরে নিব যে এটা অব্যয়ীভাব সমাস। এবং এটা আমরা কিভাবে করব? আমরা ব্যাস বাক্যে সর্বদাই অভাব কথাটি দিয়ে করব। যেমন তাহলে আমরা ধরে নিলাম হা বে বি নির দূর গড়, এইগুলো সমস্ত পদে ফেলে আমরা নিঃসন্দেহে বলবো এটা অব্যয়ীভাব সমাস, এবং এটা আমরা ব্যাস বাক্যে অভাব দিয়ে করব। যেমন আমি উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করছি। যেমন যদি আসে পরীক্ষায় হা ভাতে, হা আছে হা ভাতে, তাহলে আমরা দিব ভাতের অভাব। যদি আসে বে দিয়ে দেখাবো আমি বেমানান, তাহলে হবে মানের অভাব। যদি এমন হয় নিরামিষ, তাহলে আমরা দিব আমিষের অভাব। একই রূপভাবে যদি দূরতে থাকে দুর্নাম, নামের অভাব। গড় যদি থাকে যেমন গড় মিল, মিলের অভাব। তাহলে আমরা জানি যদি এই 6টি উপসর্গ আমরা কখনো পাই, তাহলে এই উপসর্গগুলো উঠে দিয়ে আমরা অভাব দিয়ে আমরা করব। তাহলে আমরা পরবর্তী নিয়মে আসি। যদি আমরা কখনো দেখি যে কোনো সমস্ত পদে যথা উপসর্গটি বা অব্যয়টি আছে, কখনো যদি আমরা কোনো সমস্ত পদের যথা উপসর্গ বা অব্যয়টি আমরা দেখি, তাহলে নিঃসন্দেহে আমরা বলবো এটা অব্যয়ীভাব সমাস। এবং এইটা আমরা ব্যাস বাক্য করবো হলো অতিক্রম না করে। আমরা ব্যাস বাক্য করবো অতিক্রম না করে। আমি উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করছি। যদি এমন আসে যথা সাধ্য, আমরা যেহেতু যথা পেয়েছি নিঃসন্দেহে বলবো এটা অব্যয়ীভাব সমাস, এবং আমরা লিখেছি যে ব্যাস বাক্য করবো অতিক্রম না করে দিয়ে, তাহলে এটা হবে যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। যদি পরীক্ষায় এমন আসে যথা নিয়ম, তাহলে যেহেতু যথা আছে এটা অব্যয়ীভাব সমাস, এবং আমি বলেছি যথা থাকলে করতে হয় অতিক্রম না করে এটা দিয়ে, তাহলে যথা নিয়ম আমরা ব্যাস বাক্য করবো যে নিয়মকে অতিক্রম না করে। যদি পরীক্ষা আরো এছাড়া আসতে পারে যেমন যথাবিধি, বিধিকে অতিক্রম না করে, অর্থাৎ যথা থাকলে আমরা ধরে নিব সেটা অব্যয়ীভাব সমাস, এবং সেটা আমরা ব্যাস বাক্য করবো অতিক্রম না করে এটুকু দিয়ে। এবার আসুন, যদি আমরা কখনো দেখি যে কোনো সমস্ত পদের প্রথমে এই উৎ উপসর্গটি আমরা পাচ্ছি, উৎ উপসর্গটি থাকলে আমরা ধরে নেব যে এটা হবে অব্যয়ীভাব সমাস, এবং এটার ব্যাস বাক্য হবে সাধ্যকে, এটা ব্যাস বাক্য হবে অতিক্রম
করে। যদি এমন আসে পরীক্ষায় উদ্বেল, যদি উদ্বেল শব্দটা আসে তাহলে আমরা বলেছি উদ যত উপসর্গ আছে এটা অব্যয়ভাব সমাস এবং এটা ব্যাস বাক্য হবে অতিক্রম করে। যেমন উদ্বেল আসলে হবে বেলাকে অতিক্রম করে। যদি এমন আসে উৎকণ্ঠ, একই নিয়মে হবে কণ্ঠকে অতিক্রম করে। একই রূপভাবে যদি আমরা পাই পরীক্ষায় কখনো আসে উচ্ছৃঙ্খল, অর্থাৎ উত উপসর্গটা আছে, আমরা ধরে নেব এটা অব্যয়ভাব সমাস এবং এটা আমরা করব শৃঙ্খলকে অতিক্রম করে। অর্থাৎ যথা থাকলে হবে অতিক্রম না করে এবং উত থাকলে হবে অতিক্রম করে। যাই হোক, আমি এ পর্যন্ত ব্যাস বাক্য এবং সমস্ত পদ দুটা কম্পেয়ার করে 14টা উপসর্গ দেখিয়েছি। এই 14টা উপসর্গের বাইরে বা অব্যয় বলেন উপসর্গ বলেন এর বাইরে কখনো অব্যয়ভাব থেকে কোনো প্রশ্ন হয় না। তো যদি আমরা এই 14টা উপসর্গ ভালো করে মনে রাখি, আমরা কখনো যদি সমস্ত পদের 14টা উপসর্গ দেখি, আমরা ধরে নিব এটা অব্যয়ভাব সমাস এবং এটা আমি ব্যাস বাক্যটা যেভাবে দেখিয়েছি এইভাবে নতুন আঙ্গিকে আমরা শিখবো। যাক, সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী আমাদের বহুব্রী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আমি শামীম।